আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি একজন হিন্দু দিদির কাছ থেকে ভাইফোঁটাও নেন, আমরা সেই ছবিও দেখেছি। এটা আমাদের বাংলায় একটা সম্প্রীতির বড় উদাহরণ। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি এই যে 70% আমরা 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন তো আগামী দিনে? নিশ্চয়। তখন বলা হয়েছিল বিজেপির একজন বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে আমার বাড়ির কাছে আমাকে বলেছিলেন যে মুসলিম সম্প্রদায়ের উল্টো করে টাঙিয়ে সিধা করা হবে। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, সেই বলাটা পরে আমি অনেক মানুষের কাছেও বলেছি যে এই ধরনের একজন রাজনৈতিক ব্যক্তির বলা উচিত না। আমি তার জন্য অনুতপ্ত বা ক্ষমাও চেয়ে নিয়েছি, প্রয়োজনে আবার ক্ষমা চেয়ে নেব। আর ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য কোনোদিনই বলবো না। কিন্তু কেউ আমাকে মারতে এলে আমি নিশ্চয়ই তাকে রসগোল্লা খাওয়াবো না। আমাকে যদি কেউ গলা ধরে আমিও তার হাতটাকে কি করে সরাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, মানে সেটা তো নিশ্চিতভাবে সেটা তো অন্য রাজ্যের একজন ব্যক্তি, কিন্তু আপনি যাদের কথা বলেছিলেন তারা তো আপনারই জেলার, আপনারই, মানে আমরা একই ব্রাদারহুড আর কি। হুমায়ুন কবির 62 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত ওখানে কোনো জাতি দাঙ্গায় উস্কানি দেয়নি। জাতি দাঙ্গা দমন করার জন্য ময়দানে নেমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে এসছে। এটা এলাকার হিন্দু মুসলমান সবাই জানে। প্রশাসন যখন ফেল করে, প্রশাসন যখন মানে সেটাকে ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে গেলে যখন দমন করতে পারে না, দ্রুত সেখানে শান্তি ফিরাতে পারে না, তখন হুমায়ুন কবির ময়দানে নেমে করেছে একাধিকবার। 1999 সাল থেকে একাধিকবার ওটা দাঙ্গা ছোটখাটো লেগেই থাকে। শক্তিপুর এলাকা, শক্তি আগে ছিল বেলডাঙ্গা থানা, তারপরে 82 সালে দাঙ্গা হয়, ভেঙে 87 সালে রেজিনগর থানা হয়। তারপরে আবার আমি যখন মন্ত্রী হই মমতা ব্যানার্জিকে বলে এটা আবার শক্তিপুর থানা 2013 সালের 5ই জানুয়ারি নতুন থানা শক্তিপুর হয়। কাজেই আমাদের রাজনৈতিক জীবন যেমন আছে, পাশাপাশি আমরা হিন্দু মুসলমান সম্প্রীতি রেখে হিন্দুদের নিয়ম মেনে আমি একজন মহিলার কাছ থেকে আমি ভাইফোঁটা নিই। পাশাপাশি তাদের বাড়িতে যে কোনো আমাদের বাড়িতে ওকেশন তারা এসে আমার বাড়িতে খায়, আমি তাদের বাড়িতে গিয়ে খাই। এইসব ব্যাপারে কোনো বাছবিচার সেটা বাংলার জনতা দেখেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে হুমায়ুন বাবু। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে আজ তাক বাংলা স্টুডিওয়ে আনার। আপনি নিশ্চিতভাবে একদিন আমাদেরকে সময় দেবেন আশা করি, এবং অনেক আলোচনা হবে আপনার সঙ্গে আগামী দিনে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা হুমায়ুন কবিরের সঙ্গে যে আলোচনাগুলো করলাম আপনারা শুনলেন, এবং এখান থেকে যে পয়েন্টগুলো উঠে আসে, প্রথম পয়েন্ট কৌশিক, সেটা হচ্ছে গিয়ে পজিটিভ আলোচনা হয়েছে, সদর্থক ইতিবাচক আলোচনা হয়েছে। এবারে এই ইতিবাচক আলোচনাটা কি হতে পারে? মোহাম্মদ সেলিমের সঙ্গে আলোচনা ইতিবাচক কি হতে পারে? দেখো, মোহাম্মদ সেলিমের সঙ্গে আলোচনা এটা হতে, দেখো সিপিএম বা বামেদের যে স্লোগানটা ছিল এর আগের নির্বাচনে, এবারেও ঠিক তাই, বিজেপি হাটাও দেশ বাঁচাও, তৃণমূল হাটাও রাজ্য বাঁচাও। কিন্তু এবারে এই স্লোগানটা থেকে ভুল স্বীকার করে নিয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএম রাজ্য সম্পাদক একদা। তারা বলেছিল মানুষ হয়তো এটাকে মেনে নিচ্ছে না, আরো কঠিন কোনো একটা স্লোগান বাঁচতে হবে। এক্ষেত্রে যেটা বলার, হুমায়ুন কবির তিনি যতই বলুন যে তিনি ধর্মীয় জায়গা থেকে কালকে মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেননি, তিনি বৈঠক করেছেন যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে। সাধারণ মানুষ কিন্তু তারা বুঝবে না। তাদের মনের মণিকোঠায় এখনো রয়েছে মানুষ বাবরি মসজিদের জন্য ইট নিয়ে যাচ্ছে, বালি রড সিমেন্ট নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে, তাদের মাথায় কিন্তু এটা রয়েছে। এবং ঠিক সেখান থেকেই সংখ্যালঘু অধ্যুষিত বেশ কিছু জেলার সিপিআইএম নেতৃত্ব, তারা হিন্দু নেতা, সংখ্যালঘু নেতাও রয়েছে, তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, গতকাল মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের এই রুদ্ধদ্বার বৈঠক, এটা কিন্তু তারা ভালো চোখে নিচ্ছেন না। তারা বলছেন এটা নিয়ে আগে অবশ্যই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা করা উচিত ছিল, এবং প্রত্যেকটি জেলার জেলা সম্পাদক এবং দলীয় কর্মীদের থেকে ফিডব্যাক নেওয়া উচিত ছিল। তারপর মোহাম্মদ সেলিমের উচিত ছিল হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করা। তিনি আসলেন, তিনি একটা রাতের অন্ধকারে 5 তারা হোটেলে উঠে গেলেন, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হলো, কি হলো কিছুই জানি না। এবারে মোহাম্মদ সেলিম পার্টিকে জানাবে, পার্টি সেখান থেকে সিদ্ধান্ত নেবে। যেটা হুমায়ুন কবির বলছে যে 15ই ফেব্রুয়ারি
আমার মনে হয় না 15ই ফেব্রুয়ারির মধ্যে ব্যাপারটা তো সহজে মিটবে। কারণ তুমি ভেবে দেখো, হুমায়ুন কবির এর আগে 31শে ডিসেম্বর মানে এটা কি হুমায়ুন কবিরের প্রেসার বিল্ড আপ, মানে আমি সিপিএম এর ওপর একটা চাপ সৃষ্টি করে রাখলাম, তোমার কাছে টাইম আছে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, তার মধ্যে আমাকে জানাও। দেখো, সিপিএম এর কথা কিন্তু হুমায়ুন কবির বলছেন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কথা হুমায়ুন কবির বলছেন। যেমন আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা বা ফ্লোর কোঅর্ডিনেশন বা নির্বাচনী সম্মানজনক শর্তে যাবে কিনা সেই বিষয়টি কিন্তু বামেদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। যে সিপিআইএম ঠিক করবে কোন রকম ভাবে আইএসএফ এর সঙ্গে জোট হবে কিনা সিপিআইএম ঠিক করবে, কিন্তু সেখানে যদি আইএসএফ এর সঙ্গে সিপিএম কথা বলে তাহলে এই যে হুমায়ুন কবিরের দল জেইউপির সঙ্গে আইএসএফ এর গাঠবন্ধন, সেটা কিন্তু হচ্ছে ভায়া সিপিআইএম। অর্থাৎ এখানেও আমরা যেটা দেখেছিলাম 2016 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে তহা সিদ্দিকী লোক পাঠিয়েছিলেন, কাকে? নৌসাদ সিদ্দিকীকে, পীরজাদাকে। কি কারণে পাঠিয়েছিল? বিধানসভা নির্বাচনের আগে বাম কংগ্রেস যত গণতান্ত্রিক দলগুলি আছে বাম মনস্ক তৃণমূল বিরোধী তাদের মধ্যে জোট করার জন্য। আলটিমেট কি হবে? আলটিমেট যেটা হবে, তহা সিদ্দিকী পাঠিয়েছিলেন, তহা সিদ্দিকী পাঠিয়েছিল, আব্বাস সিদ্দিকী, তহা সিদ্দিকী তাদের একদম কনিষ্ঠতম ভাই নৌসাদকে পাঠিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে। সেদিন আমি আলিমুদ্দিন স্ট্রিটে ছিলাম, মনে আছে, রাত 9:15 বাজে একটি মারুতি 800 লাল গাড়ি এসে দাঁড়ালো। বিমান বসুর গাড়ি মুজফ্ফর আহমেদ ভবনের ঠিক যেখানে থাকে তার পাশে এসে গাড়িটা দাঁড়ালো। আমার মতো অসংখ্য সাংবাদিক সেদিন ওই রাত্রিবেলা উপস্থিত ছিলেন, কারণ 9:15টার সময় বৈঠকের কথা ছিল। সেই বৈঠক কিন্তু মধ্যরাত গড়িয়ে দীর্ঘক্ষণ ওপরে বৈঠক হয়। আমার মনে আছে সেদিন নৌসাদ একটি কালো পাঞ্জাবি পায়জামা পরে এসেছিলেন, মাথায় টুপি ছিল, ফেজ টুপি ছিল। কি আলোচনা হয়েছিল? ঘিরে ধরেছিল দেশ এবং রাজ্যের বিভিন্ন মিডিয়া নৌসাদ সিদ্দিকীকে। সে একটাই কথা বলেছিল, আজকে হুমায়ুনদা যে কথা বললেন আমার খুব মনে পড়ে যাচ্ছিল, আজ থেকে 10 বছর আগের সেই দিনটার কথা। ঠিক হুমায়ুনদাও যে কথা বললেন সেদিন নৌসাদও কিন্তু একই কথা বলেছিল, যে এখন কিছু বলবো না, সম্মানজনক শর্তে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আসন সমঝোতা করব এবং সেখানে বাংলার মানুষকে তৃণমূল এবং বিজেপির, তার নৌসাদের বক্তব্য বলছি, নৌসাদের বক্তব্য ছিল তৃণমূল এবং বিজেপির দুর্নীতি নিয়ে আমরা সোচ্চার হব। তখন কিন্তু নৌসাদ বিধায়ক হয়নি। এত কিছু করার পরেও দেখা গেল নৌসাদ কিন্তু ফুরফুরা শরীফ হুগলি থেকে জিততে পারলেন না, মানে সেই আসনে যারা দাঁড়িয়েছিল আইএসএফ তো ওখানেও প্রার্থী দিয়েছিল, জিততে পারেনি। নৌসাদ একা জিতলো একটি সংখ্যালঘু এলাকা থেকে, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা, যেখান থেকে অন্তত 150 কিলোমিটার দূরে তার বাড়ি। ঠিক এক্ষেত্রেও দেখা যাচ্ছে হুমায়ুন কবিরও ঠিক তাই বলছে, 294 মধ্যে 90টি আসনে তিনি প্রার্থী দেবেন, মানে 194টির মতো আসন সেখানে তিনি অন্যান্য প্রার্থীদের দেবেন। এই যে কথাটা তিনি বললেন সেদিন কিন্তু এই একই কথা বলেছিল নৌসাদ সিদ্দিকী, যে আমরা সব প্রার্থী দেব, সর্বধর্ম সমন্বয়।